আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি 11তম অধ্যায় ব্যাংকের আমানত এই অধ্যায়টি থেকে এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা কিছু ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে কথা বলবো। এই অধ্যায়টির ক্ষেত্রে ফার্স্টে আজকে আমরা আলোচনা করব ব্যাংক হিসাব খোলার পদ্ধতি। এটি নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি অধ্যায় এবং ইম্পর্ট্যান্ট একটি টপিকস। ফার্স্টে হলো যেটা আমরা সাধারণত যখন ব্যাংক থেকে সেবা গ্রহণ করি, তখন ব্যাংক থেকে সেবা গ্রহণ করার ক্ষেত্রে ফার্স্টে কন্ডিশন হলো ব্যাংক থেকে একটি হিসাব খুলতে হয়। সেই হিসাবের মাধ্যমে আমরা আমাদের সেবাগুলো গ্রহণ করে থাকি। এখানে এই ধরনের একটি আলোচনা হলো ব্যাংক হিসাব খোলার পদ্ধতি। আমরা জানি ব্যাংকে 3 ধরনের হিসাব থাকে। একটি হলো চলতি হিসাব, 2 নম্বর হলো সঞ্চয় হিসাব, তৃতীয় নাম্বার হলো স্থায়ী হিসাব। সো স্থায়ী হিসাব খোলার ক্ষেত্রে এক ধরনের পদ্ধতি এবং চলতি এবং সঞ্চয় হিসাব খোলার ক্ষেত্রে ভিন্ন একটি পদ্ধতি অবলম্বন করতে হয়। আমরা দেখি ফার্স্টে কী বলেছে, দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে বলেছে গ্রাহক তার চাহিদা এবং উদ্দেশ্য অনুযায়ী ব্যাংক বিভিন্ন রকমের হিসাব খুলতে পারেন। ব্যবসা পরিচালনা যখন প্রচুর সংখ্যক লেনদেন এবং বড় অঙ্কের লেনদেন হয়, তখন চলতি হিসাব খোলাই গ্রাহকের জন্য উত্তম। তাছাড়া লেনদেন এবং সঞ্চয় উভয় উদ্দেশ্যে ব্যক্তিগত পর্যায়ে সঞ্চয় হিসাব খোলাই শ্রেয়। তবে শুধু মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে গ্রাহক মেয়াদি হিসাব খুলে থাকেন। এছাড়াও যে কোনো ধরনের হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহককে প্রথমে গ্রাহক পরিচিত ফর্ম পূরণ করতে হয়। 11.1 নং চিত্রে একটি গ্রাহক পরিচিত ফর্মের নমুনা প্রদর্শিত হলো। এই ফর্মে সাধারণত গ্রাহক ও তার লেনদেন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো একজন হিসাবধারী যে ব্যক্তি সাধারণত ব্যাংক হিসাব খুলে থাকে, তার হিসাবের ধরনটা কেমন। এখানে যে ব্যাংকের নাম লেখা আছে সেটা হলো জনতা ব্যাংক। জনতা হলো একটি সরকারি ব্যাংক। এখানে যে কোনো একটি শাখা হিসাব খোলার আবেদন পদ্ধতি দেখো, এখানে দেওয়া আছে প্রথম তারিখ, ব্যবস্থাপক ব্যাংক লিমিটেড, তারপরে জাস্ট বিভিন্ন ধরনের হিসাবের নাম আছে। 2 নম্বর হলো হিসাবের প্রকারভেদ, এটি কোন হিসাব, যেমন সঞ্চয়ী, চলতি, তারপরে স্থায়ী হিসাব, যে কোনো একটি হিসাব। তারপরে হলো মুদ্রা, অর্থাৎ আমরা কি টাকায় কেনা বা অন্য কোনো দেশের মাধ্যমে বা অন্য কোনো মুদ্রার মাধ্যমে কি আমরা হিসাবটি খুলতে যাচ্ছি কিনা, বা আমাদের ট্রানজ্যাকশনগুলো কীভাবে হবে। তারপর হলো হিসাব পরিচালনা সংক্রান্ত ঘোষণা, এখানে এককভাবে বা যৌথভাবে, কারণ আমরা জানি অনেক হিসাব আছে যেটা একক ব্যক্তি অর্থাৎ একজন ব্যক্তির নামে হিসাব খোলা হয়। আর কিছু হিসাব আছে যেগুলো যৌথভাবে, যেমন লিমিটেড কোম্পানিগুলো, তারপর হলো যেটা বিভিন্ন ব্যাংক অথবা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তারপরে হলো যেটা বিভিন্ন সমিতি যারা যৌথভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকে। ওকে শিক্ষার্থী, আমরা জাস্ট এইভাবে এখানে অনেকগুলো কথা বলেছে। পরিচয় প্রদানকারীর ক্ষেত্রে ফার্স্টে নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে হলো ঠিকানা আছে আমাদের। এইভাবে একটি ফর্ম ফিল আপ করে যখন আমরা ব্যাংকে জমা দিই, তখন ব্যাংক আমার প্রয়োজনীয় তথ্যগুলো, যেমন আমার সাথে থাকে সাধারণত আইডি কার্ড থাকবে, তারপর হলো যেটা আমাদের পরিচয় দানকারী বিভিন্ন ধরনের ডকুমেন্টস থাকে, পিকচার দিতে হবে। এইভাবে মোবাইল নাম্বার থাকে, ব্যক্তিগত মোবাইল নাম্বার থাকে। এইভাবে ব্যাংক আমাদেরকে সুবিধা দিয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো কি কি উপাদান থাকে। এখানে বলেছে 1 নম্বর গ্রাহকের নাম, 2 নম্বর আয়ের উৎস, অর্থাৎ যার নামে হিসাবটি খোলা হবে সে যখন টাকা রাখবে সেই টাকাটা কোন উৎস থেকে সংগ্রহ করা হবে, সেটাকে বলা আয়ের উৎস। 3 নম্বর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি। পরবর্তীতে আছে গ্রাহকের পেশা, গ্রাহকের ছবি, নমিনির ছবি। নমিনি কাকে বলা হয়? এখন নমিনি সম্পর্কে তোমাদের ধারণা না থাকলে তুমি ব্যাংক অ্যাকাউন্ট সহজে খুলতে পারবে না। নমিনিটা হলো একটি ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যক্তির নামে করা হয়, সে ব্যক্তির অবর্তমানে, যেমন মিস্টার এবিসির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সো এবিসি ইন কেস কোনো কারণে যদি মারা যায়, কোন কারণে যদি পাগল হয়ে যায়, বা কোনো কারণে যদি সে সেই অ্যাকাউন্টে না থাকতে পারে, তখন তার অবর্তমানে বা তার অনুপস্থিতিতে সেই অ্যাকাউন্টের মালিক কে হবেন তাকে বলা হয় নমিনি। সো ওই ব্যক্তির নিজস্ব ছবি এবং নমিনির ছবি থাকতে হয়। আমাদের পরবর্তী এখানে আছে আমানতের পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ অর্থ আমি ব্যাংকে রাখবো।
সেই পরিমাণটা উল্লেখ করতে হবে। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কর্মস্থলের ঠিকানা, ফোন নাম্বার। এই উপাদানগুলো ছাড়া একজন ব্যক্তি সাধারণত সে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারে না। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই উপাদানগুলোকে অবশ্যই আগে মাথায় রাখতে হবে, দেন আমরা কি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবো। সো আমরা দেখি এখানে কি বলেছে। এই সকল তথ্যের সাথে একজন পুরাতন গ্রাহকের একটি পরিচিতি স্বাক্ষর সহ হিসাব খোলার জন্য আবেদন করতে হয়। ব্যাংক উক্ত তথ্যের যাচাই বাছাই করে সন্তুষ্ট হলে একটি ন্যূনতম অর্থ জমা নিয়ে হিসাব খুলে দেয়। এই ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কে বিস্তারিত তথ্য ব্যাংকের তথ্য ভাণ্ডারে সঞ্চিত থাকে। হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের ছবি এবং তার অবর্তমানে নমিনি সংক্রান্ত তথ্য ছবি দেওয়া থাকে। হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি প্রয়োজন হয়। কোম্পানির হিসাব খোলার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, কোম্পানির সভার সিদ্ধান্তের কপির প্রয়োজন হয়ে থাকে। সো এই সমস্ত ইম্পর্ট্যান্ট টপিকসগুলো, এই সমস্ত ইম্পর্ট্যান্ট উপাদানগুলো একটি হিসাব খোলার জন্য একজন গ্রাহকের খুবই দরকার থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী যে টপিকটি ছিল সেটা হলো 11.5। এখানে শিরোনামটি হলো ব্যাংক হিসাব খোলা বন্ধ করার পদ্ধতি। অর্থাৎ আমরা ব্যাংক হিসাব খুলে থাকি, আমরা জানি আমাদের ব্যাংক হিসাবের ক্ষেত্রে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ পে করতে হয়, পরিশোধ করতে হয়। যার কারণে আমাদের যখন ব্যাংক হিসাব খোলার প্রয়োজন নেই অথবা ব্যাংক হিসাব খুলেছি বাট এখন আর আমি ব্যাংকিং কোনো ট্রানজ্যাকশন বা লেনদেনে জড়িত থাকবো না, এই অবস্থায় একটি প্রতিষ্ঠান জনগণকে অথবা গ্রাহককে, যাদেরকে মক্কেল বলা হয়ে থাকে, এই গ্রাহকদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে, যার মাধ্যমে সে তার ব্যাংক হিসাব বন্ধ করতে পারে। সো কী কী পদ্ধতির মাধ্যমে, কী কী প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক হিসাব বন্ধ করতে পারে, তার মধ্যে 1 নম্বর বলেছে যে গ্রাহকের হিসাব বন্ধ করার ক্ষেত্রে কিছু কিছু কাজ আছে। 1 নম্বর হলো হিসাব বন্ধ করার আবেদনপত্র। 2 নম্বর বলছে অব্যবহৃত চেক বই, পাসবই, ডেবিট এবং ক্রেডিট কার্ড ফেরত দিতে হবে। তাছাড়া আছে কোনো ঋণ বা কোনো ধরনের ঋণ না থাকলে গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে ব্যাংক হিসাবটি বন্ধ করে দিয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ব্যাংক হিসাবের বা ব্যাংকে একটি হিসাব খোলার মাধ্যমে ব্যাংক আমাকে 2টি কার্ড দিয়ে থাকে, একটি হলো ক্রেডিট কার্ড আর একটি ডেবিট কার্ড। আমরা জানি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশনগুলো প্রায় সেম, জাস্ট একটু ভিন্ন আছে। যেমন ক্রেডিট কার্ড হলো এমন এক ধরনের কার্ড যার মাধ্যমে একটি ব্যাংকে যদি অর্থ থাকে, একটি ব্যাংকে যদি আমার জমানো আমানতের অর্থ থাকে, সেই অর্থ আমি উত্তোলন করতে পারবো। কিন্তু আরেকটি সুবিধাও আছে, সেটি হলো ব্যাংকে যদি আমার অর্থ বা আমার যে পরিমাণ অর্থ দরকার সেই পরিমাণ অর্থ না থাকে, তখন ব্যাংক আমাকে কিছু দিনের জন্য বা স্বল্প দিনের জন্য ঋণ সুবিধা দিয়ে থাকে। যদি আমি একটা এক্সাম্পল দিই, তুমি বুঝতে পারবে। আমরা সাধারণত যখন শপিংয়ে যেয়ে থাকি তখন অনেকে কার্ড ইস্যু করে থাকে। সো আমার অ্যাকাউন্টে যদি সাপোজ 10,000 টাকা আমার জমা আছে, আর আমার যদি শপিং সাধারণত 12,000 টাকা হয়ে থাকে, যদি কোনো কারণে হয়, তখন দেখা যাচ্ছে যে আমার 2,000 টাকা ঘাটতি আছে। সো এই ঘাটতিটি ব্যাংক আমাকে লোন হিসেবে 2,000 টাকা দেবে। এর পরবর্তীতে ব্যাংকে আমার নির্দিষ্ট সময় শেষে সুদসহ আসল টাকা ফেরত দিতে হবে। এটি যদি একটা বাস্তব উদাহরণ দিই, আমরা সাধারণত যখন মোবাইলে আমরা জানি ঋণ সুবিধা পাওয়া হয়ে থাকে বা ঋণ সুবিধা নিয়ে থাকি, দেখো মোবাইলে যেভাবে ঋণ সুবিধা নেওয়া হয়ে থাকে, ক্রেডিট কার্ডের মাধ্যমে সেমভাবে আমরা ব্যাংক থেকে ঋণ সুবিধা পেয়ে থাকি। সো এখানে এই কথাটি বলেছে যে যদি কোনো কারো অ্যাকাউন্টে বা কারো অ্যাকাউন্টের বিপক্ষে বা কারো অ্যাকাউন্টের পক্ষে যদি কোনো ঋণ সুবিধা নেওয়া হয়ে থাকে, ব্যাংক সেগুলো যাচাই বাছাই করবে। সো যদি ঋণ সুবিধা না নেওয়া থাকে বা কোনো ধরনের ঝামেলা না থাকে, তাহলে ব্যাংক গ্রাহককে একটি নির্দিষ্ট শর্তে তার হিসাবটি বন্ধ করে দেবে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে ইম্পর্টেন্ট টপিকটি দেখতে পারি, সেটা হলো ইলেকট্রনিক্স ব্যাংকিংয়ের বিভিন্ন পণ্য ও সেবা। এখানে আমরা যে ডিজিটালাইজড অর্থাৎ 24 আওয়ার্স যে ব্যাংকিং সার্ভিস সেবা পেয়ে থাকি, এই সকল সেবাগুলো পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে ব্যাংক কী কী সুবিধা দিয়েছিল, কী কী সুবিধা দিয়ে থাকে,
সেই সকল উপাদানগুলোকে নিয়ে এখানে আলোচনা করা হবে। এখানে 1 নম্বর বলেছে কম্পিউটার এবং ইলেকট্রনিক দ্রব্যাদি উন্নতি ও আধুনিকায়নের সাথে সাথে ব্যাংকিং ব্যবসায় বিভিন্ন রকমের ইলেকট্রনিক পণ্যের আবির্ভাব ঘটে। আধুনিক বিশ্বের তালে তালে বাংলাদেশও ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে বেশ অগ্রসর হয়েছে। এই সেবার ক্ষেত্রে 24 ঘন্টা ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ থাকে। এবার আমরা ইলেকট্রনিক ব্যাংকিং সেবা কিছু পণ্যের সাথে পরিচিত হব। 1 নম্বর আছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। 2 নম্বর এটিএম কার্ড। 3 নম্বর মোবাইল ব্যাংকিং। 4 নম্বর SMS ব্যাংকিং। 5 নম্বর ইন্টারনেট ব্যাংকিং। 6 নম্বর এনি ব্রাঞ্চ ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং। 7 নম্বর কল সেন্টার। সো প্রিয় শিক্ষার্থী, এই সকল ডিজিটালাইজড উপাদানগুলো আমাদেরকে সার্বিকভাবে ব্যাংকিং সেবায় নিয়োজিত আমাদের জন্য। সো তার মধ্যে 1 নম্বর আছে আমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সম্পর্কে দেখো এখানে একটি পিকচার দেওয়া আছে, আমরা অনেকটাই জানি, তারপরে জাস্ট এখানে দেখি কি বলেছে। এখানে বলেছে এটা এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। এই কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই গ্রাহক কেনাকাটা করতে পারে এবং প্রয়োজনে এটিএম মেশিন থেকে নগদ টাকা উত্তোলন করতে পারে। ব্যাংকের হিসাবে টাকা থাকা সাপেক্ষে এই ডেবিট কার্ড ব্যবহার করা যায়। সো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছে যে আমরা ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা নগদ টাকা না নিয়েও এই কার্ড ব্যবহার করেও আমরা যে কোনো কেনাকাটা করতে পারি। আর আরেকটি হলো যেটা আমরা নগদ টাকা উত্তোলন করেও কেনাকাটা করতে পারি, এই একটা সুবিধা। আর আরেকটা কথা হলো যেটা এখানে বলেছে ডেবিট কার্ডের ক্ষেত্রে যে কোনো ব্যক্তির হিসাবে টাকা থাকা সত্ত্বে বা সাপেক্ষে ডেবিট কার্ড ব্যবহার করা যাবে। সো হিসাবে যদি আমার টাকা না থাকে তাহলে আমি ডেবিট কার্ড ইউজ করতে পারবো না। সো এটি হলো লিমিটেশন একটি ডেবিট এবং ক্রেডিট কার্ডের মধ্যে। আর পার্থক্য যে ক্রেডিট কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডে যদি আমার অ্যাকাউন্টে টাকা নাও থাকে আমি ঋণ সুবিধা পাই, আর ডেবিট কার্ডের ক্ষেত্রে সেই সুবিধা পাওয়া যায় না। সো পরবর্তীতে বলেছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য এই যে নিজের হিসাবে জমা থাকলেই কেবল ডেবিট কার্ড ব্যবহার করে দোকান থেকে কেনাকাটা করা যায়, কিন্তু হিসাবে জমা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে মালামাল ক্রয় করার সুযোগ থাকে। ক্রেডিট কার্ড এক ধরনের ব্যক্তিগত ঋণ যা নির্দিষ্ট সময়ান্তে গ্রাহককে সুদসহ পরিশোধ করতে। এক্ষেত্রে ব্যাংক হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। সো প্রিয় শিক্ষার্থী, আমরা ডেবিট এবং ক্রেডিট কার্ডের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে যে ডেবিট কার্ডের ক্ষেত্রে তার হিসাব খুলতে হবে এবং ডেবিট কার্ডে তার অ্যাকাউন্টে টাকা থাকলে সে উত্তোলন করতে পারে, আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ঋণ সুবিধা দিয়ে থাকে, আর এখানে তার হিসাব থাকার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন মাধ্যমে ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হয়ে থাকে। আমাদের আরেকটি ইম্পর্টেন্ট টপিকস আছে, সেটা হলো এটিএম কার্ড বা এটিএম বুথ। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে একটি পিকচার দেওয়া আছে। আমরা জানি বিভিন্ন ব্যাংকের দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই এটিএম বুথ থাকে, যার মাধ্যমে আমরা বিভিন্ন ব্যাংকিং সুবিধা পেয়ে থাকি। দেখো ফার্স্টে বলবো যে এটিএম কাকে বলা হয়ে থাকে। এটিএম হলো অটোমেটেড টেলার মেশিন, এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র যার মাধ্যমে গ্রাহক ব্যাংকের কর্মচারীর উপস্থিতি ছাড়া প্রাথমিক কিছু লেনদেন করতে পারে, যেমন টাকা উত্তোলন করতে পারে, হিসাব বিবরণী দেখতে পারে। অর্থাৎ হিসাব বিবরণী বলতে কোনো ব্যক্তির অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা জমা আছে এবং কী পরিমাণ লেনদেন হয়েছে এই সম্পর্কিত একটি বিবরণী আমরা যখন টাকা উত্তোলন করি তখন অটোমেটিকলি চলে আসে, অথবা মোবাইলের ব্যালেন্সে বা মোবাইলে SMS আকারে চলে আসে। সো এটা ছিল হিসাব বিবরণী, টাকা বা চেক জমা ইত্যাদি। এই সকল কাজ এটিএম বুথে সাধারণত করা হয়ে থাকে। সুতরাং 10টা to 5টা অফিস টাইমের বাহিরের সময়েও এই মেশিনের মাধ্যমে নগদ টাকা উত্তোলন করা যায়। এটি হলো একটি এটিএম কার্ডের সুবিধা। পরবর্তীতে আছে দেখো ফোন ব্যাংকিং। আমরা সহজেই ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের আর্থিক লেনদেনগুলো করে থাকি। দেখো কি বলেছে এখানে, টেলিফোন ব্যাংকিং এক ধরনের ব্যাংকিং সেবা যার মাধ্যমে গ্রাহক ব্যাংকিং লেনদেন ফোনের মাধ্যমে সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে গ্রাহকের পরিচয় সত্যতা পাওয়ার পর এ ধরনের সেবা দেওয়া হয়ে থাকে। এটা হলো ফোন ব্যাংকিং। আমাদের আরও ব্যাংকিং সুবিধার মধ্যে আছে SMS ব্যাংকিং। মোবাইল SMS-এর মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করাকে SMS ব্যাংকিং বলে, যেমন
হিসাবের স্থিতি, চেক বইয়ের জন্য অনুরোধ ইত্যাদি। পরবর্তীতে আছে ইন্টারনেট ব্যাংকিং। দেখো শিক্ষার্থী, ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে বলেছে ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক ব্যাংকের একটি নিরাপদ ওয়েবসাইট নাম এবং পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে থাকে। যথাযথ তথ্য প্রদানের পর গ্রাহক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় তার হিসাবের বিবরণী, তহবিল স্থানান্তর, বিল প্রদান সহ অন্যান্য লেনদেন ইন্টারনেটের মাধ্যমে করতে পারে। এখানে হিসাব বিবরণীর ক্ষেত্রে আমরা সাধারণত জানি আমরা 24 ঘন্টা যেহেতু আর্থিক লেনদেন করে থাকি বা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করে থাকি, যার কারণে আমাদের হিসাব বা আমাদের যে তহবিল অ্যাকাউন্ট থাকে, যে পরিমাণ অর্থ থাকে সেটির সাধারণত গরমিল হয়ে থাকে, যার কারণে হিসাব বিবরণীটা এই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়ে থাকে। তহবিল স্থানান্তর বলতে বোঝাচ্ছে আমরা যে কোনো সময় অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রানজ্যাকশন করে থাকি। সো এক জায়গা থেকে অন্য জায়গা মুহূর্তের মধ্যে অর্থ ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিংয়ের ভূমিকা অপরিসীম। এই সমস্ত কাজগুলো ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বশেষ যেই ইম্পর্টেন্ট টপিকটি আছে সেটি হলো এনি ব্রাঞ্চ ব্যাংকিং। এনি ব্রাঞ্চ ব্যাংকিং হলো এর মাধ্যমে গ্রাহক এক জায়গায় অথবা একটি শাখা হিসাব খুলে দেশের অন্য যে কোনো শাখায় তার লেনদেন করতে পারে। যেমন ঢাকার ধানমন্ডিতে ব্যাংকের শাখায় হিসাব খুলে চট্টগ্রামের ব্যাংকের যে কোনো শাখায় লেনদেন করতে পারে। সো এটি ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে একটি অন্যতম ইম্পর্ট্যান্ট সেক্টর, অন্যতম একটি ইম্পর্ট্যান্ট শাখা, যার মাধ্যমে আমরা যারা গ্রাহক বা যারা মক্কেল তাদেরকে ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে। সো শিক্ষার্থী, আমরা ব্যাংকিংয়ের সেক্টরের ক্ষেত্রে বিশেষ করে আমরা যারা বিজনেসে স্টাডি স্টুডেন্ট তাদের বিজনেস পারপাস টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে। আর সাধারণত আমরা জানি ব্যবসা করার চেয়ে বিজনেস করাটা সুযোগ সুবিধার ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে অনেকটা বেশি ভালো, যার কারণে তোমরা যারাই বিজনেস করার প্রতি ইন্টারেস্টেড তারা এই ব্যাংকিং সেবাগুলো কিভাবে গ্রহণ করতে হয় আর ব্যাংক আমাদেরকে কী কী সুবিধা দিয়ে থাকে যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে, আমদানি রপ্তানি করার ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে, তারপর হলো যেটা অর্থ জমা করার ক্ষেত্রে বা ভবিষ্যতে একত্রে অর্থ পাওয়ার ক্ষেত্রে, এই সার্বিক তথ্যগুলো, এই সার্বিক ইনফরমেশনগুলো ব্যাংক আমাকে দিয়ে থাকে এবং সাথে সাথে 24 আওয়ার্স আমাকে ব্যাংকিং সুবিধাগুলো দিয়ে থাকে, যার মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমরা সহযোগিতা নিতে পারি। সো এই তথ্যগুলো তোমাদের জানা অবশ্যই দরকার এবং এই অনুযায়ী তোমাদের কাজ করলে ব্যাংকিং সুবিধাগুলো তোমাদের কাছে অনেকটা ফ্লেক্সিবল, অনেকটা ইজি হয়ে যাবে। সো আশা করি তোমরা আজকে আমি যে কথাগুলো বলেছি এগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছো। আর তারপর যদি কোনো কনফিউশন থাকে, কোনো সন্দেহ থাকে অবশ্যই আমাকে জানাবে। এ বলে আজকে আমার কথা শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।